প্রত্যেকে হেডিং করো। ফিজিক্যাল সায়েন্সের আজকের টপিক চলতরিৎ। এটা দ্বিতীয় ক্লাস। গত পরশুদিন আমি প্রথম ক্লাস নিয়েছিলাম, যেখানে বেসিক যে প্রত্যেকটা টার্ম নিয়ে আলোচনা করেছিলাম, ওহমের সূত্র নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে জাস্ট পর থেকে যেখানে শেষ করেছিলাম বলে দিই, ওহমের সূত্র, তারপরে রোধ, রোধাঙ্ক, পরিবাহিতা, পরিবাহিতাঙ্ক, এটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা করা হয়েছিল। দেখো, একটা ছোট্ট জিনিস বাকি থেকে গেছিলো আমার, সেটা হচ্ছে রোধ, রোধাঙ্ক, পরিবাহী, পরিবাহিতা, পরিবাহিতাঙ্ক, এদের একক নিয়ে আলোচনা করা আমার বাকি ছিল। সেদিন ক্লাসটা শেষ হয়ে গেছিলো কিন্তু আলোচনা করতে পারিনি। চলো একটু পরপর এককগুলো লিখে নিই একটু ভালো করে। দেখো, রোধ, এদিকে লেখো পরিবাহিতা, পরপর চারটেটা আমি একটু একক নিয়ে আলোচনা করে দিলে আমাদের ওই টপিকটা মোটামুটি শেষ হয়ে যাবে। রোধ, পরিবাহিতা, নিচে লেখো রোধাঙ্ক, রোধাঙ্ক, এদিকে লেখো পরিবাহিতাঙ্ক। এই 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 চারটে টার্ম, আর কিচ্ছু না। পরিবাহী বাহিতাঙ্ক। দেখো ব্যাপারটা কি, ব্যাপারটা একক কি, রোধের একক কি আমরা আগের দিন আলোচনা করেছিলাম। রোধের একক কি? ওহম। হ্যাঁ কি না? রোধের একক হচ্ছে ওহম বলা হয়েছিল। যার ওহমের চিহ্ন কীরকম বলেছিলাম, এটা ওহমের চিহ্ন এইরকম। তাহলে রোধের একক ওহম, এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে পরিবাহিতার একক কি? পরিবাহিতার একক কি? পরিবাহিতার একক হচ্ছে কি বলেছিলাম, যে পরিবাহিতা ইজ ইকুয়াল টু 1 রোধ হয়, মানে ওহম ইনভার্স। হ্যাঁ কি না? ওহম ইনভার্স। এই ওহম ইনভার্সকেই একটা স্পেশাল নামে ডাকা হয়। সেটা কি? সেটা হচ্ছে মো। এই মো যা, ওহম ইনভার্সও কিন্তু তাই, একই, অসুবিধা নেই। চল, এর একক কি? রোধাঙ্কের একক কি? রোধাঙ্কের একক বলেছিলাম ওহম মিটার বা ওহম সেন্টিমিটার বলা হয়েছিল, ওহম মিটার বা ওহম সেন্টিমিটার। আর পরিবাহিতাঙ্কের একক কি? পরিবাহিতাঙ্ক জাস্ট রোধাঙ্কের অপোজিট। তাহলে কি তার একক কী হবে? ওহম ইনভার্স, মিটার ইনভার্স বা ওহম ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স। হ্যাঁ কি না? চলো লিখে নাও, ওহম ইনভার্স, মিটার ইনভার্স বা ওহম ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স। হ্যাঁ কি না? যেহেতু পরিবাহিতাঙ্ক ইজ ইকুয়াল টু 1 রোধাঙ্ক। এবার ওহম ইনভার্সে কী বলে? মো বলে। তাহলে বলতে পারি যে পরিবাহিতাঙ্কের আর একটা একক কি? মো, মিটার ইনভার্স। আর এখানে কি? মো, সেন্টিমিটার ইনভার্স। ইয়েস অর নো? বোঝা যাচ্ছে? কোনগুলো অসুবিধা হচ্ছে বলো, মানে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে বলো? প্রত্যেকেরই ঝাপসা আসছে। সীমা বলো বা ওটা হচ্ছে মধুমিতা, একবার লেফট করে রিজয়েন করো, তোমার নেটওয়ার্কের প্রবলেম একটু একটু। আমার কিন্তু নেটওয়ার্ক ঠিক আছে আজকে। ওকে, চলো এবার এই মুকে আর একটা স্পেশাল নামে ডাকা হয়। সেটা কি? সেটা হচ্ছে সিমেন্স। লিখে নাও, সিমেন্স। সিমেন্স মিটার ইনভার্স বা সিমেন্স সেন্টিমিটার ইনভার্স। তাহলে এই মৌজা সিমেন্সও কিন্তু তাই, মনে থাকবে, এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে মৌজা, সিমেন্সটা এগুলো পরিবাহিতাঙ্কের এক একটা একক। তাহলে মোটামুটি পরিবাহিতাঙ্কের আমরা এটাই নর্মাল একক। আর এই ওহম ইনভার্সকে কী বলা হয়? মো বলা হয়, মোকেই সিমেন্স বলা হয়। এগুলো বিভিন্ন নাম হিসাবে আমরা প্রকাশ করছি। হ্যাঁ কি না? চলো দেখো, নেক্সট আমরা যেটা জানার দরকার, তাহলে আমি আগের দিনে যেটা পড়ানো বাকি ছিল সেটা আমি বলে দিলাম। নেক্সট প্রত্যেকে হেডিং করো পরিবাহিতা বা পরিবাহী। পরিবাহিতা কথাটা ঠিক না, পরিবাহী। নেক্সট হেডিং করো প্রত্যেকে পরিবাহী। তাহলে পরিবাহী ইংলিশ কি? দ্যাট ইজ কন্ডাক্টর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, প্রত্যেকে হেডিং করো নেক্সট টপিক পরিবাহী বা কন্ডাক্টর। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নাও, জাস্ট এইটুকু হচ্ছে। চল দেখো, নেক্সট হচ্ছে পরিবাহিতা বা পরিবাহী, যাকে ইংলিশে বলি কন্ডাক্টর। তাকে বলে যে সকল পদার্থের মধ্যে তড়িৎ সহজেই প্রবাহিত হয় তাকে তড়িতের পরিবাহী বা সুপরিবাহী পদার্থ বলে। লিখে নাও, যে সকল পদার্থের মধ্যে, যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ খুব সহজে প্রবাহিত হয়, তাকে পরিবাহী বলে।
তাকে পরিবাহী বলে। এই পরিবাহীকে কি বলা হয়? এই পরিবাহীকে বলা হয় কন্ডাক্টর। তাহলে এর উদাহরণ কি? সমস্ত ধাতু, প্রায় সমস্ত ধাতু, প্রায় সমস্ত ধাতু কি এই পরিবাহীর এক্সাম্পল। হ্যাঁ কি না? অসুবিধা নেই। এছাড়া লিখে রাখো গ্রাফাইট, গ্রাফাইট, গ্যাস কার্বন। এই দুটোর এক্সাম্পল কেন লেখালাম? এই গ্রাফাইট, গ্যাস কার্বন হলো এমন দুটো অধাতু যেগুলো অধাতু হওয়া সত্ত্বেও তড়িৎ পরিবহনে সক্ষম। কোশ্চেন আসতে পারে যে এমন একটি অধাতুর নাম বলো যা তড়িৎ পরিবহনে সক্ষম, তখন কি বলবে? গ্রাফাইট, গ্যাস কার্বন। হ্যাঁ কি না? চলো নেক্সট নোট ডাউন করবে যে কুপরিবাহী। নেক্সট নোট ডাউন করো কুপরিবাহী, যাকে ইংলিশে কি বলা হয়? ব্যাড কন্ডাক্টর। যাকে ইংলিশে কি বলা হয়? ব্যাড কন্ডাক্টর। ব্যাড কন্ডাক্টর। দেখ, ব্যাড কন্ডাক্টর বলতে কি, কুপরিবাহী কাকে বলে? যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা নগণ্য, বা যাদের মধ্যে তড়িৎ পরিবহন প্রায় হয় না বললেই চলে, তাই কি বলা হয়? কুপরিবাহী বা অন্তরক। একেই একটা স্পেশাল নামে বলা হয়, সেটা অন্তরক। ওকে, নামগুলো কিন্তু মনে রেখো, অন্তরক। তাহলে লিখে নাও যে যে সকল পদার্থের, যে সকল পদার্থের, যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা, তড়িৎ পরিবহন ক্ষমতা নেই বললেই চলে, নেই বললেই চলে, তাদের কি বলা হয়? তাদের কুপরিবাহী বলা হয়। উদাহরণ কি বলবে? উদাহরণ কেউ একজন বলো। পূজা উদাহরণ বলতে পারবে? কি বলবে? কি বলবে বলো, বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। কাঠ, একদমই তাই, কাঠ হবে। আর কি? লিখে রাখো বেশিরভাগ অধাতু, লিখে রাখো বেশিরভাগ অধাতু, অধাতু এরা প্রত্যেকটা কিসের এক্সাম্পল? কুপরিবাহীর এক্সাম্পল। হ্যাঁ কি না? বলো, আমায় কোনো ডাউট থাকলে বলবে। চলো নেক্সট নোট ডাউন করবে, খুব ইম্পর্ট্যান্ট, যে অর্ধপরিবাহী। নেক্সট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, হেডিং করো অর্ধপরিবাহী। যাকে ইংলিশে কি বলা হয়? যাকে ইংলিশে বলা হয় সেমি কন্ডাক্টর। যাকে ইংলিশে বলা হয় সেমি কন্ডাক্টর। অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর কাকে বলা হয়? অর্ধপরিবাহী। ভালো করে শুনে নাও যে যে সমস্ত পদার্থ রুম টেম্পারেচার বলতে প্রায় 27 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে কি করে, যারা সুপরিবাহীর তুলনায় কিছুটা, মানে সুপরিবাহীর তুলনায় যাদের রোধাঙ্ক কিছুটা বেশি এবং কুপরিবাহীর তুলনায় কিছুটা কম, তাদেরকে কী বলা হয়? অর্ধপরিবাহী বলে। মানে ভালো করে শুনে রাখো, এরা অ্যাকচুয়ালি অন্তরক হিসেবে কাজ করে, অর্থাৎ পরিবহন করে না, কিন্তু যদি টেম্পারেচার বাড়ানো হয় এদের হঠাৎ করে পরিবহন ক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি অন্তরক বা পরিবহন করে না, আমি টেম্পারেচার বাড়লে দেখতে পাচ্ছি তড়িৎ পরিবহন করছে। মানে এটা বলতে পারি, যখন আমাদের এটা টেম্পারেচার বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সমস্ত পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়, একে কি বলা হয়? ওকে বলা হয় অর্ধপরিবাহী। লিখে রাখো যেসব পদার্থ অন্তরক হিসাবে আচরণ করলেও, যে সমস্ত পদার্থ অন্তরক হিসাবে আচরণ করলেও, ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ, অন্তরক হিসাবে আচরণ করলেও উষ্ণতা বৃদ্ধি করলে বা উষ্ণতা বৃদ্ধিতে তড়িৎ পরিবহন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তাই কি বলা হয়? তাকে অর্ধপরিবাহী বলে, তাকে অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর বলে। ওকে, হ্যাঁ কি না? এর এক্সাম্পল কিন্তু পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। এর কি এক্সাম্পল? লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট, যে সিলিকন জার্মেনিয়াম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লিখেছো? চলো
এবার আমাদের কি জানার দরকার, ভালো করে শুনে রাখো, যে অতি পরিবাহী সুপার কন্ডাক্টর, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট লাস্ট হেডিং করো সুপার কন্ডাক্টর, সরি লেখো বাংলা লেখো অতি পরিবাহী। কি বলা হয়? সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর কাকে বলে? ভালো করে শুনে রাখবে, দেখো খুব ইম্পর্ট্যান্ট, যে কিছু বিশেষ ধাতুর ক্ষেত্রে দেখা যায় উষ্ণতা হ্রাস পেয়ে পরম শূন্যের কাছাকাছি পৌঁছালে এদের রোধ শূন্য হয়ে যায়, তখন তড়িৎ পরিবাহিতা প্রচুর বেড়ে যায়। সেই বিশেষ ধর্মকে অতি পরিবাহিতা বলে, এবং ধাতুকে কি বলা হয়? অতি পরিবাহী বলে। লিখে রাখো, কিছু বিশেষ ধাতুর ক্ষেত্রে উষ্ণতা হ্রাস না পেলে কি লেখো? উষ্ণতা পরম শূন্যের কাছাকাছি গেলে রোধ শূন্য হয়ে যায়। রোধ কাকে বলে? রোধ হচ্ছে যে ধর্ম কোনো পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহকে বাধা দেয়। যদি রোধ শূন্য হয়ে যায়, রোধ শূন্য হয়ে গেলে কি হবে? তাহলে পরিবাহিতা প্রচুর বৃদ্ধি পাবে। রোধ শূন্য হয়ে যায় এবং তড়িৎ পরিবাহিতা অসীম হয়ে যায়, প্রায় অসীম, মানে প্রচুর, কোনো বাধা নেই, কিছু নেই, অসীম হয়ে যায়। অসীম তো আন্ডারলাইন করে রাখো, অসীম হয়ে যায়। ওকে, এই ঘটনায় কি বলা হয়? এই ঘটনাকে বলা হয় অতি পরিবাহিতা। এবং এই ধাতুগুলো কি বলা হয়? এই ধাতুগুলোকে বলা হয় অতি পরিবাহী ধাতু। যেমন কি লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ, যে পারদ, সীসা লিখে রাখো, নিওবিয়াম নাইট্রাইড। ওকে, এবার দেখো বারবার কি বলেছি, এই ধাতুগুলো কিন্তু নর্মাল ক্ষেত্রে অতি পরিবাহী নয়, এগুলো টেম্পারেচার কমালে, তাহলে কতটা কমাবো? ভালো করে শুনে রাখো, 4.2 কেলভিন, মাত্র 4.2 কেলভিন উষ্ণতায় কিন্তু পারদ অতি পরিবাহী হিসেবে কাজ করবে। মাত্র 7 কেলভিন উষ্ণতায় সীসা অতি পরিবাহী হিসেবে কাজ করবে, বা মাত্র 16 কেলভিন উষ্ণতায় নিওবিয়াম নাইট্রাইড কী হিসাবে কাজ করবে? অতি পরিবাহী হিসাবে কাজ করবে। এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখা খুব প্রয়োজন। হয়েছে প্রত্যেকের? ভালো করে বলো, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, হ্যাঁ কি না, বোঝা গেছে? চলো, দেখো কোনো অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়, এই টাইপের কোশ্চেন কিন্তু খুব আস্তে লক্ষ্য করা যায়। হয়েছে? চলো, যদি হয়ে থাকে তাহলে বলবে, পেজ উল্টাবো। প্রত্যেকে লিখেছো? দোলা লেখা হয়েছে, পূজা লেখা হয়েছে, আলোলিকা লিখেছো, সীমা লেখা হচ্ছে, সুজাতা। ওকে, চলো নেক্সট প্রত্যেক হেডিং করো রোধের সমবায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রোধের সমবায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, রোধের সমবায়, ওকে, যাকে বলা হয় কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। ইংলিশ টার্মটাও লিখে রাখো, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। ওকে, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, রোধের সমবায়। এটা ক প্রকার হয়? ভালো করে শুনে রাখো, এই রোধের সমবায় দু প্রকার। কি আমরা কম বেশি প্রত্যেকেই জানি। একটা হচ্ছে শ্রেণী সমবায়, আর একটা সমান্তরাল সমবায়। একটা শ্রেণী সমবায়, আর একটা কী বলা হয়? সমান্তরাল সমবায়। একটাকে ইংলিশে বলা হয় সিরিজ কম্বিনেশন, আর একটা কী বলা হয়? প্যারালাল কম্বিনেশন। ওকে, সমবায় দু রকম। তাহলে ফার্স্ট হেডিং করো, খুব গুরুত্বপূর্ণ, শ্রেণী সমবায়। দেখো, যদি কোনো ক্ষেত্রে রোধকে মানে ভালো করে শুনে রাখো, যে এই একটা তড়িতের প্রবাহ মাত্রা, এইখানে রোধ দিলাম, এখানে রোধ দিলাম, এখানে রোধ দিলাম, এই যে যাত্রাপথ, একটা যে তড়িতের যাত্রাপথে যদি একই বর্তনীর মধ্যে তিনটে জায়গায় রোধ থাকে, একটা R1, একটা R2, একটা R3, তিনটে বিভিন্ন রোধ যদি এইভাবে থাকে,
তাহলে কি বলতে পারি? তাহলে বলা যায় যে এই সংযোগ পদ্ধতিকে কি বলি? এই সংযোগ পদ্ধতিকে বলা হয় কি? সংযোগ পদ্ধতিকে বলা হয় শ্রেণী সমবায়। দেখো এটা তার, এটাকে আটকালাম, এখানে হচ্ছে একটা ব্যাটারি বা কিছু কারেন্ট অ্যাড করলাম, তাহলে এরকমভাবে যাচ্ছে, এরকমভাবে যাচ্ছে কারেন্ট, কারেন্টের মধ্যে এই একটা রোধ, এই একটা রোধ, এই একটা রোধ, একটা স্ট্রেট লাইনের মধ্যে অ্যাড আছে, তাহলে কি বলতে পারি? শ্রেণী সমবায়। হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে দেখো এখানে তাহলে একটা তারের মধ্যে দিয়ে তিনটে অংশ, তিনটে রোধ দেওয়া হয়েছে, তাহলে তুল্য রোধ কত হবে? যাকে বলি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ভালো করে নোট ডাউন করো। তুল্য রোধ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কোশ্চেন আসে আর ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে যতগুলো রোধ থাকে সেই রোধগুলো সমষ্টি কিসের ক্ষেত্রে হয়? এটি হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে হয়। ওকে, আমি অঙ্ক করালে কিন্তু বুঝতে পারবে। বোঝা গেছে? চলো 2 নম্বর, সমান্তরাল সমবায়, যাকে বলতে পারি প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়। দেখো কঠিন কিছু না, নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো ভালো করে দেখো, ধরো তিনটে সমান্তরাল লাইন আছে, হ্যাঁ কি না? তিনটে সমান্তরাল রোধকে আটকানো হয়েছে একটাভাবে। দেখো এই যে এইরকম একটা বক্ররেখা দেওয়া মানে কি? বক্ররেখা দেওয়ার মানে এখানে হচ্ছে কোনো কিছু রোধ অ্যাড হয়েছে। ওকে, দেখো তাহলে এরা একটা জায়গায় মিলিত হচ্ছে, এরা একটা জায়গায় মিলিত হচ্ছে, সেটাকে আবার আমরা কোনো কিছু কারেন্ট দিয়ে মানে ব্যাটারির সঙ্গে অ্যাড করছি। তাহলে ভালো করে একটা জিনিস বুঝে দেখো, কারেন্টটা যাচ্ছিল এই দিক দিয়ে, এতটা পর্যন্ত এলো, এসে কি হবে? তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? ভালো করে দেখো, তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই যে সমান্তরালভাবে তিনটে তারকে রেখে তার মধ্যে যদি রোধ পুট করা হয়, তাহলে যখন যে সমবায়টা পাবো সেটা কি বলি আমরা? তাকে বলি সমান্তরাল সমবায়। ওকে, ধরলাম এটা R1 পরিমাণ রোধ দেওয়া আছে, এটা R2 পরিমাণ, এটা R3 পরিমাণ, তখন তাহলে এই সমান্তরালের ক্ষেত্রে তুল্য রোধ কত হবে? ভালো করে জেনে নাও, খুব গুরুত্বপূর্ণ। তুল্য রোধের ফর্মুলা দেখো, 1/R ইজ ইকাল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। কথাটা বোঝা গেল? ইয়েস অর নো? এইটা কার ওপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে এই শ্রেণী কি সমবায় তার উপর ডিপেন্ড করে। শ্রেণীর ক্ষেত্রে হলে রোধগুলোর যোগফলই হবে তুল্য রোধ, আর এখানে কি হবে? তুল্য রোধের অনন্যক এই তিনটে রোধের অনন্যকের যোগফলের সঙ্গে সমান। বোঝা গেছে? ইয়েস অর নো? দেখো যদি বোঝা যায় এই টাইপের ওপর অঙ্ক কীরকম আসে, দেখো অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে, ভালো করে দেখে নাও। গাণিতিক প্রশ্ন বলে একটা হেডিং করে একটা অঙ্ক লেখো যে কোনো সমান্তরাল সমবায় দ্বারা, কোনো সমান্তরাল সমবায় দ্বারা, কোনো সমান্তরাল সমবায় দ্বারা 2 ওহম, 4 ওহম ও 6 ওহম রোধ দ্বারা রোধ সহযোগে বর্তনী তৈরি করা হলে, বর্তনী তৈরি করা হলে, ভালো করে শুনবে, বর্তনী তৈরি করা হলে তুল্য রোধের মান কত? প্রত্যেকে নোট ডাউন করো, তুল্য রোধের মান কত? আমাদের কিন্তু কিছু কিছু অঙ্ক করে রাখতে হবে, ভালো করে দেখো তুল্য রোধের মান কত। তাহলে এক্ষেত্রে ভালো করে শুনবে, সমান্তরাল সমবায়, তাহলে এখানে তিনটে রোধ কী কী? 2 ওহম, 4 ওহম, 6 ওহম। তাহলে বলতে পারি R1 ইজ ইকাল টু 2 ওহম, এটা ওহমের চিহ্ন, R2 ইজ ইকাল টু কত? 4 ওহম, এটা এটা ওহমের চিহ্ন, আর R3 মান কত? 6 ওহম। হ্যাঁ কি না? এটা বলে দেওয়া আছে। এরপর বলা হয়েছে কি তুল্যরোধ R ইজ ইকাল টু কোশ্চেন মার্ক, এটা আমাকে বের করতে হবে। সমান্তরাল সমবায় হলে কী ফর্মুলা অ্যাপ্লাই করব? সমান্তরালে কী ফর্মুলা অ্যাপ্লাই হয়? 1/R ইজ ইকাল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। মানগুলো বসাও, 1/2 প্লাস 1/4 প্লাস 1/6। বসাতে পারি তো? হ্যাঁ কি না? এবারে সিম্পলিফাই করো, তাহলে এটা 1/R ইজ ইকাল টু, তাহলে কত হচ্ছে? 1/R ইজ ইকুয়াল টু লসাগু কত হবে? 12, 2 6 12, 6 প্লাস 4 3 12, 3 প্লাস 6 2 12, 2, তাহলে কত হচ্ছে? 6 5 11 12। তাহলে কী পেলাম? 1/R ইজ ইকাল টু 11 12। তাহলে R ইজ ইকাল টু কি? 12/11, 12/11 ওহম।
হবে কি হবে না, ইয়েস অর নো রেসপন্স করো। তুল্য রোধের মান পাবো, হ্যাঁ কি না? এরকম ছোট ছোট নিউমেরিক্যাল কিন্তু পরীক্ষায় আসতে লক্ষ্য করা যায়। হয়েছে না হয়নি? কারো বুঝতে অসুবিধা হলে বলো আমাকে। দেখো, ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্সের অঙ্ক যে পারা যাবে না বা কঠিন তা কিন্তু নয়, এইভাবেই কিন্তু কোশ্চেন আসে। বলো, বুঝতে না পারলে জিজ্ঞাসা করো আমাকে। বোঝা গেছে? হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে। চলো দেখো, এই 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 হলো হচ্ছে আমাদের মোটামুটি রোদের সমবায়ের ব্যাপার। বাকিটা বলো। সীমা বুঝতে পেরেছো? দোলা বোঝা গেছে? সুস্মিতা ভালো করে রেসপন্স করো। পূজা বুঝতে পেরেছো? ওকে, চলো নেক্সট প্রত্যেকে হেডিং করো যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। নেক্সট হেডিং করবে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফল খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নাও। তড়িৎ প্রবাহের তাপীয় ফল ভালো করে শোনো। আমরা জানি, আমরা কি জানি, যে কোনো বর্তনীর মধ্যে দিয়ে বা কোনো তারের মধ্যে দিয়ে অনেকক্ষণ যদি তড়িৎ প্রবাহিত হয়, এর মধ্যে কি রোদ বাঁহা দেয়, কোনো কিছু বাঁহা দিলে একটা তাপ উৎপন্ন হয়, তাই কোনো বর্তনী অনেকক্ষণ তড়িৎ গেলে কী হয়, গরম হয়ে ওঠে, হ্যাঁ কি না? এবার এই তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত আমার যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি, জুলের সূত্র। ভালো করে, খুব গুরুত্বপূর্ণ, জুলের সূত্র। জুলের 3টে ফর্মুলা আছে, সেই 3টে ফর্মুলাকে মার্চ করে কিন্তু আমাকে পড়তে হবে। ওকে, তাহলে প্রথম জুলের সূত্র 1 নম্বর দিয়ে লেখো। কি বলতে পারি? পরিবাহী রোধ ও তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে প্রবাহিতে উৎপন্ন পরিবাহিতে উৎপন্ন তাপ প্রবাহমাত্রার সঙ্গে সমানুপাতিক। লিখে রাখো, রোধ ও তড়িৎ প্রবাহের সময়, নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ সূত্র কিন্তু। তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে পরিবাহিতে উৎপন্ন তাপকে আমরা কী দ্বারা প্রকাশ করি? হিট, এইচ দ্বারা প্রকাশ করি। এইচ প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ প্রবাহ মাত্রা বাড়লে তাপ বাড়বে, প্রবাহ মাত্রা কমলে তাপ কমবে। এবার আমাকে কেউ বলবে প্রবাহ মাত্রাকে কী দ্বারা প্রকাশ করা হয়? আগের দিনে ক্লাসে বলেছিলাম, প্রবাহ মাত্রাকে কী দ্বারা প্রকাশ করা হয়? কে বলবে? আচ্ছা সরি, একটা জিনিস আমরা মিস করে গেছি। প্রবাহমাত্রা নয়, প্রবাহমাত্রার বর্গের করো। প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক। দেখো, প্রবাহমাত্রা কী দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা, ভুলে গেলে চলবে না। তাহলে বলতে পারি, ব্যাকেট আই লেখো, তাহলে বলতে পারি এইচ সমানুপাতিক আই স্কোয়ার, হ্যাঁ কি না? বর্গের সঙ্গে সমানুপাতিক বলেছি। তাহলে ব্যাকেটে কী লিখবো? ব্যাকেটে লিখে রাখো রোধ ও প্রবাহের সময়টা স্থির। তাহলে রোধকে আর দ্বারা প্রকাশ করি, প্রবাহের সময়কে টি দ্বারা প্রকাশ করি। টি লিখে রাখো, আর ও টি পরস্পর স্থির। বলো, বোঝা গেছে? হ্যাঁ কি না? রোধ ও তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে পরিবাহিতে উৎপন্ন তাপ প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক। ইয়েস অর নো? ভালো করে বলো, কোনো বুঝতে অসুবিধা বলবে। হয়েছে তো? চলো নেক্সট 2 নম্বর ফর্মুলা আগে বলো, লেখা হয়েছে প্রত্যেকের? হ্যাঁ কি না? আরে হয়েছে না হয়নি? চলো 2 নম্বর সূত্র লেখো, একই রকম। দ্বিতীয় ফর্মুলা লেখো, 2 নম্বর দিয়ে লেখো দ্বিতীয় সূত্র। তো সূত্র কী বলেছে? লিখে রাখো, প্রবাহ মাত্রা ও তড়িৎ প্রবাহের সময় যাকে টি দ্বারা প্রকাশ করি, স্থির থাকলে বা অপরিবর্তিত থাকলে পরিবাহিতে উৎপন্ন তাপ তাই কী দ্বারা প্রকাশ করব? এইচ দ্বারা প্রকাশ করব। এইচ পরিবাহী রোধের সঙ্গে সমানুপাতিক। তাহলে কি লিখতে পারি? তাহলে এইচ মানে তাপ, রোধকে কী দ্বারা প্রকাশ করা হয়? আর। তাহলে এইচ প্রপোর্শনাল টু আর, যখন আই বলতে প্রবাহ মাত্রা ও টি বলতে সময় স্থির। এটা কিন্তু লিখতেই হবে, হ্যাঁ কি না? অসুবিধা নেই।
চলো 3 নম্বর ফর্মুলা, জুলের 3 নম্বর সূত্র কি বলেছে লিখে রাখো, যে প্রবাহ মাত্রা ও পরিবাহী রোধ, প্রবাহ মাত্রা ও পরিবাহী রোধ স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ যাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করছি কি হবে, তড়িৎ প্রবাহের সময়ের সঙ্গে কি হবে, সমানুপাতিক। খুব গুরুত্বপূর্ণ, তড়িৎ প্রবাহের সময়ের সঙ্গে সমানুপাতিক। ওকে, হ্যাঁ কি না? চলো তাহলে কি বলতে পারি, এইচ প্রপোর্শনাল টু টি, সময়ের সঙ্গে যখন কে কে স্থির, আই ও আর স্থির। আই বলতে কি, আই বলতে প্রবাহ মাত্রা, আর টি বলতে কি, টি আর বলতে কি, আর মানে হচ্ছে পরিবাহীর রোধ। তাহলে 3টে ফর্মুলা তোমরা দেখতেই পাচ্ছ। ফার্স্ট ফর্মুলা কি, এইচ সমানুপাতিক আর স্কোয়ার, আই স্কোয়ার, তারপরে কি এইচ সমানুপাতিক আর, তারপরে কি এইচ সমানুপাতিক টি। তাহলে 3টেকে যদি আমি মিশিয়ে দিই, একত্রিত করে দিই, তাহলে আমি কি পাবো, কেউ একজন বলতে পারবে কি পাবো, এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি। হ্যাঁ কি না বলো, এটা পাওয়া যাবে কি যাবে না, রেসপন্স করবে। এটা পেতেই পারি। তাহলে যখন ব্যাখ্যাটা লিখে রাখো, যখন আই আর ও টি পরিবর্তনশীল, আই আর ও টি পরিবর্তনশীল। বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। চলো আমরা এবার জানি যে কোনো সমানুপাতিক চিহ্ন তুলে সমান চিহ্ন আনতে গেলে কি করি, একটা ধ্রুবক গুণ করতে হয়। তাহলে এই সমান কে ইন্টু আই স্কোয়ার আর টি বলা যায়। হ্যাঁ কি না? যেটা কে হচ্ছে ধ্রুবক, পরবর্তীকে দেখা যাচ্ছে যে এই ধ্রুবকটা কি বলতে পারি কি, যে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে কে ইজ ইকুয়াল টু 1/j হয়। ওকে, যাকে আমরা ধ্রুবক হিসাবে প্রকাশ করি। তাহলে লাস্টে বলা যায় যে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। তাহলে এটা হচ্ছে জুলের সূত্র গাণিতিক রূপ, যেখানে জেটা কি, যেটা জে হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ব্যাখ্যাটা লিখে রাখো, জে হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, বা যেটাকে আরেকটা নামে বলা হয় জুল তুল্যাঙ্ক, যাকে বলা হয় জুল তুল্যাঙ্ক। বলো বোঝা গেছে হ্যাঁ কি না? এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওকে, চলো এবার একটা এই জের মানটা আমাদের জানার দরকার। জের মান হচ্ছে, ভালো করে লিখে রাখো, জের মান হচ্ছে 1। ঠিক আছে, এটা কার ক্ষেত্রে, এই জের মান হচ্ছে 1 যদি এটা এসআই পদ্ধতি ব্যবহার করি। অসুবিধা নেই, হ্যাঁ কি না? 1 জুল যেটা এসআই পদ্ধতি ব্যবহার করি, এই জের মানই হয়ে যায় 4.2, ভালো করে শুনবে, 4.2 জুল পার ক্যালোরি যদি আমরা কিসে ব্যবহার করি, সিজিএসে ব্যবহার করি। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? ভালো করে শুনবে, জের মান হয়ে যায় 1 যখন হচ্ছে এসআই পদ্ধতিতে, আর 4.2 জুল পার ক্যালোরি হয়ে যখন সিজিএস পদ্ধতিতে। হয়েছে না হয়নি? রেসপন্স করো প্রত্যেকে। বোঝা গেছে হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো প্রত্যেকে, বলো জুলের সূত্র নিয়ে কোনো সমস্যা আছে? বুঝতে পারলে প্রত্যেকে? তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো অঙ্ক করার জন্য, যে কোনো টপিক এগোনোর জন্য। হয়েছে না হয়নি? রেসপন্স করো প্রত্যেকে। আরে হয়েছে তো? তাহলে দেখো, তাহলে কোশ্চেন কেমন আসে, একটু আলোচনা করে দেখা যাক কীরকম টাইপের কোশ্চেন দেয়। দেখো, কোশ্চেন দেওয়ার আগে আমার যেটা জানার দরকার, এই যে ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলাটাকে একটু এগিয়ে নিয়ে যাই। এগিয়ে নিয়ে যাই বলতে, আমরা তো ওহমের সূত্র জানি। আমরা ওহমের সূত্র জানি, যখন আমরা অনেক সূত্র কি সেখান থেকে এগোতে পারি। যেমন ভালো করে শোনো, দেখো খুব গুরুত্বপূর্ণ, এই ফর্মুলাটা পেলাম জুলের থেকে, তাহলে লিখে নাও, নতুন সূত্র পাবো। দেখো জুলের ফর্মুলা কি পাচ্ছি, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই, টিটা ছোটো হাতে লেখো, আর টি বাই জে। ওহমের সূত্রে কি পাচ্ছি, কি পেয়েছি ওহমের সূত্রে, কে বলবে? ভি ইজ ইকাল টু আই আর। পেয়েছি কি না? হ্যাঁ কি না? রেসপন্স করো। তাহলে এখান থেকে আমি বলতে পারি আই ইজ ইকুয়াল টু
ভি বাই আর। বলা যায় প্রত্যেকে ইয়েস অর নো? আই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে তাহলে? ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। বলতে পারি হ্যাঁ কি না? আরে ইয়েস অর নো রিপ্লাই করো। বলতেই পারি। তাহলে এই যে মানটা আই স্কোয়ারের মানটা এখানে পুট করতে পারি। এখানে যদি আই স্কোয়ারের মান পুট করি তাহলে কি হবে? এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর টি বাই জে। হবে কি না? তাহলে একটা আর কেটে যাবে, কেটে গেলে কি হবে? এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ইন্টু টি ডিভাইড বাই জে ইন্টু আর। বলো পাওয়া যাবে হ্যাঁ কি না? এটা লিখে রাখো যে ওহমের সূত্র ও জুলের সূত্রের বিকল্প রূপ, বা জুলের সূত্রের বিকল্প রূপ লিখে নাও। জুলের সূত্রের বিকল্প রূপ, বিকল্প রূপ মাথায় রেখো। কিন্তু এই বিকল্প রূপ দিয়ে কিন্তু মাঝে মাঝে কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। ভালো করে বলো, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। ইয়েস অর নো রেসপন্স করো। হয়েছে প্রত্যেকের হ্যাঁ কি না? চলো নেক্সট আমার যেটা জানার দরকার, তড়িৎ ক্ষমতা। ভালো করে শুনবে, তড়িৎ ক্ষমতা দিয়ে কিন্তু মাঝে মাঝে কোশ্চেন আসে। নোট ডাউন করে নাও, তড়িৎ ক্ষমতা। এটাই মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের লাস্ট পার্ট। দেখে নাও তড়িৎ ক্ষমতা। তারপরে আমি কিছু এক্সট্রা পয়েন্ট তোমাদের হাতে লিখে অ্যাড করে নেবো। তোমরা এই নোটটা লেখার পরে 2 পাতা ফাঁকা রেখো, তখন সেটা অ্যাড করে নিতে পারবে। তড়িৎ ক্ষমতা, যাই কী বলি আমরা ইংলিশে? ইলেকট্রিক্যাল পাওয়ার। কাকে বলি? লিখে রাখো, সময়ের সাপেক্ষে কোনো তড়িৎ যন্ত্রের বৈদ্যুতিক কার্য করার হারকে তড়িৎ ক্ষমতা বলে। লিখে নাও, সময়ের সাপেক্ষে কোনো তড়িৎ যন্ত্রের বৈদ্যুতিক কার্য করার হারকে তড়িৎ ক্ষমতা বলে। ওকে, নোট ডাউন করেছো প্রত্যেকে? এবার দেখো, এই তড়িৎ ক্ষমতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন তাহলে বলতে পারি, ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট, যে তড়িৎ ক্ষমতা ইকুয়াল টু কী বলতে পারি? দেখো ভালো করে নোট ডাউন করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তড়িৎ ক্ষমতা ইজ ইকুয়াল টু কৃতকার্য, তাড়িতিক কৃতকার্য বলা যায়। তড়িৎ দ্বারা যে কৃতকার্য হচ্ছে তাড়িতিক কৃতকার্য বাই সময়। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোঝা গেছে হ্যাঁ কি না? তাহলে এই তাড়িতিক কৃতকার্য মানে আবার কি? আমি প্রথম দিন বলেছিলাম যে তাড়িতিক কৃতকার্য মানে কি? বিভব প্রভেদ ইন্টু তড়িৎ আধান। লিখে রাখো, বিভব প্রভেদ ইন্টু তড়িৎ আধান। হ্যাঁ কি না? লিখিয়েছিলাম তো, এটা মনে পড়ছে? কৃতকার্য মানে বিভব প্রভেদ বাই তড়িৎ আধান, যেটাকে ইএমএফ বলতাম, ডিভাইড বাই সময়। হ্যাঁ কি না? দেখো খুব গুরুত্বপূর্ণ। আমি এটাকে এরকমভাবে লিখতে পারি, বিভব প্রভেদ ইন্টু তড়িৎ আধান বাই সময়। জাস্ট এই সময়টাকে আমি এর তলায় নিয়ে গেলাম। এটা কি ইকুয়াল টু? সেই তড়িৎ ক্ষমতা ইকুয়াল টু। এবার কেউ আমাকে বলবে যে আগের দিনের পড়াটা করে সেই একমাত্র বলতে পারবে যে এই তড়িৎ আধান বাই সময় এটাকে কি বলে? সময় দিয়ে ভাগ করলে কি বলে? একে বলে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে বলা যায় যে বিভব প্রভেদ ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে এটা মাথায় রেখো যে তড়িৎ ক্ষমতা, দেখো এখান থেকে আমি নিয়ে আনতে পারলাম যে তড়িৎ ক্ষমতা ইজ ইকুয়াল টু বিভব প্রভেদ ইন্টু প্রবাহ মাত্রা। ইয়েস অর নো রেসপন্স করবে প্রত্যেকে। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুব আসে, বারবার আসে, আমাদের কিন্তু মাথায় রাখার প্রয়োজন। হয়েছে? কোনো অসুবিধা নেই, রেসপন্স করো। হয়েছে না হয়নি? চলো এবার আমাদের যেটা জানার দরকার যে এই তড়িৎ ক্ষমতার একক কী কী। চলো দেখো, এই তড়িৎ ক্ষমতার একক, দেখো এই একক, এটাই আমাদের লাস্ট পার্ট। এরপরে বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে কিছু আমরা আলোচনা করব, যেটা আমি হ্যান্ডরিটেন নোটে তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো। দেখো নেক্সট হেডিং করো একক। কার একক? তড়িৎ ক্ষমতার একক। বলতে পারবে তড়িৎ ক্ষমতার একক কি? লিখে রাখো, প্রথমে লেখো ব্যবহারিক একক। বলা যাবে? অনেকে কিন্তু বলা উচিত। ব্যবহারিক একক লিখে রাখো ওয়াট।
ওয়াট, একে কিন্তু এসআই এককও বলা হয়। বোঝা গেছে? হ্যাঁ কি না? এবার ভালো করে শুনবে। এর যদি বৃহত্তর একক বলা হয়, যে এককগুলো বেশ বড় বড় একক, বৃহত্তর, যেগুলো কোনো বড় বড় তড়িৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয় বা বড় বড় কলকারখানায় ব্যবহার করা হয়, সেটা কি হবে? বৃহত্তর এককগুলো কী কী হবে? লিখে নাও, কিলোওয়াট ও মেগাওয়াট। হ্যাঁ কি না? কিলোওয়াট ও মেগাওয়াট, এগুলো কি? এগুলো যথেষ্ট বড় বড়। হ্যাঁ কি না? বৃহত্তর একক। বোঝা গেছে? হ্যাঁ কি না? খুব গুরুত্বপূর্ণ কিন্তু। বোঝা গেছে? চলো, এরপরে একটা জিনিস আমাদের জানার দরকার, খুব ইম্পর্ট্যান্ট, যে যে এই কিলোওয়াট বা মেগাওয়াট তো পড়লাম, আর একটা খুব গুরুত্বপূর্ণ একক রয়েছে আমাদের, যেটা মনে রাখার দরকার। সেটা কি? সেটা হচ্ছে ওয়াট ঘন্টা। ওয়াট ঘন্টা, এই ওয়াট ঘন্টা টার্মটা দিয়ে কিন্তু কোশ্চেন আসে। ওয়াট ঘন্টা কি? দেখো, ব্যয়িত তড়িৎ শক্তির ব্যবহারিক একক হচ্ছে ওয়াট ঘন্টা। ভালো করে শুনবে, এটা কার একক? লিখে রাখো, ব্যয়িত তড়িৎ শক্তির একক। ব্যয়িত তড়িৎ শক্তির একক, এটা কি? এটা হচ্ছে ওয়াট ঘন্টা। খুব গুরুত্বপূর্ণ, ব্যয় তড়িৎ শক্তির একক হচ্ছে ওয়াট ঘন্টা। এবার কোশ্চেন আসে, ওয়াট ঘন্টার সঙ্গে জুলের সম্পর্ক কী? তাহলে লিখে নাও, 1 ওয়াট ঘন্টা ইজিক্যাল টু, ভালো করে শুনবে, 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা। এটা তো নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে। এইবার 1 ঘন্টা মানে কত জুল, কত সেকেন্ড? 1 ঘন্টা মানে কত সেকেন্ড? প্রত্যেকেই জানি, প্রায় 3600 সেকেন্ড। হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? ওয়াট ইন্টু সেকেন্ডকে কী বলা হয়? জুল বলা হয়। তাহলে 3600 জুল। তাহলে বলা যায় 1 ওয়াট ঘন্টা ইজিক্যাল টু 3600 জুল। এইগুলো কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন। বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, কোনো ডাউট থাকলে বলো, আশা করি সমস্যা নেই। চলো, এরপরে যেটা জানার দরকার, খুব গুরুত্বপূর্ণ, কিলোওয়াট ঘন্টা। দেখো, কিলোওয়াট ঘন্টা, এতক্ষণ পড়লাম ওয়াট ঘন্টা, এবার হচ্ছে কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা কাকে বলে বা কিলোওয়াট ঘন্টা কী, কীরকম কী সম্পর্ক? এটাও ব্যয়িত তড়িৎ শক্তির একক। এখানে কি বলতে পারি, ভালো করে শুনবে। এই কিলোওয়াট ঘন্টায় কী বলা হয় জানো? এই কিলোওয়াট ঘন্টাকেই বলা হয় বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। বিওটি, যাকে লিখে নাও ফুল ফর্ম, বোর্ড অফ ট্রেড ইউনিট। যার সাপেক্ষে আমাদের বাড়ির যে বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি সরার জন্য যে আমাদের কারেন্টের বিল আসে, সেটা কিন্তু বিওটি হিসাবে। তাহলে লিখে নাও 1 বিওটি বা কিলোওয়াট ঘন্টা, দুটো একই কিন্তু। লিখে নাও যে 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা। হ্যাঁ কি না? 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট ইন্টু 1 ঘন্টা। বলা যায়? হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। চলো, তাহলে বলতে পারি 1000 ওয়াট ইন্টু এটা কত? 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে আমরা বলতেই পারি। তাহলে এটা গুণ করলে কত হয়? এটা গুণ করলে হয় 36, তারপরে এটা শূন্য, একটা দুটো তিনটে, একটা দুটো, এতগুলো শূন্য, এত জুল। তাহলে 1 বিওটি ইজ ইকুয়াল টু এইটা, বা শর্টে লিখতে গেলে কী লিখতে পারি? 1 বিওটি, 1 বিওটি ইজ ইকুয়াল টু 36 ইন্টু 10 টু দি পাওয়ার কত হচ্ছে? 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। মাথায় রেখো, এই কোশ্চেনগুলো কিন্তু, এই ট্রান্সফরমেশানগুলো কোশ্চেনে আসে। 1 বিওটি ইজ ইকুয়াল টু 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। হ্যাঁ কি না? যদি কোশ্চেন আসে আমাদের গৃহস্থলীর ক্ষেত্রে কীভাবে, কোন এককে মাপা হয়, তখন যদি বিওটি অ্যান্সার হবে। বলো, বোঝা গেল? হ্যাঁ কি না? তাহলে দেখো, আমরা যে তড়িতের যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম, দুটো ক্লাস নিয়ে কিন্তু আমি শেষ করলাম। তবে হ্যাঁ, এতটাও কিন্তু শেষ বলবো না। তোমরা এরপরে ফিজিক্যাল সায়েন্সের যে চ্যাপ্টার আরম্ভ করব, তার আগে তোমরা 2 পেজ ফাঁকা রেখো, কারণ আমি হাতে লিখে, যেমন হৃদরোগ সংবহনতন্ত্রে আমি হাতে লিখে কিছু নোট পাঠিয়েছিলাম, এখানেও কিছু হ্যান্ডরাইটিং নোট দেবো 1-1.5 পাতা। তোমরা জাস্ট এরপরে তথ্যগুলো অ্যাড করে নেবে। বোঝা গেল? এসন্ন বলো, হ্যাঁ কি না? বোঝা গেছে তো প্রত্যেকে? চলো, তাহলে আজকে এতটাই। ভালো করে প্রত্যেকে পড়ে নাও। আমি এই চ্যাপ্টার শেষ করলাম, এবার আবার আমি লাইফ সায়েন্সে ফিরে যাব। দেখো, বংশগতি, হ্যাঁ দেখাবো। শোনো, বংশগতি ক্লাসটায় সমস্যা ছিল, আমি রেকর্ডিং একটু পরে তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা লাইফ সায়েন্সের বংশগতি টপিকটা ভালো করে পড়ে নাও।
তাহলে বংশগতি আর এই চলতরি দুটো অ্যাড হয়ে গেল। আগামী বৃহস্পতিবার বা শুক্রবার আমি পরীক্ষা নেব, মক নেব, তো তোমরা কিন্তু প্রত্যেকে রেডি হয়ে যাও মকের জন্য। আচ্ছা কোনটা দেখাও বলো, কোন আগেরটা কোনটা? একদম প্রথমেরটা পরিবাহী পর্যন্ত। তো ওটা আমি দেখে নাও, এই তো জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? চলো তাহলে আজকে এতটাই।